নমস্কার। আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে। একজন নার্সের অভিজ্ঞতা আজকে শেয়ার করব। উনি আসামে একজন হসপিটালে কর্মরত, এখনও পর্যন্ত ওনার কিন্তু অনেক বয়স হয়েছে। উনি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, দিয়ে উনি আমাকে ঘটনাটা বলছেন আসলে তোমার আমি বহু ঘটনা, যে ঘটনাগুলো আমি শুনি আমার সত্যি মনে হয় তুমি ঘটনাগুলো বাস্তবে সত্যিই বলো। কারণ অনেকগুলো ঘটনা হসপিটালের আমি দিয়েছি, অনেকগুলো ঘটনা আমি দিয়েছি যেগুলো ফুটেজ সহকারে। আমাদের নার্স দিদি উনি বলেন যে জানো সোনা, আমি কলকাতার মেয়ে, আমার একজন অসমিয়া ছেলের সাথে বিয়ে হয়। তো আমি অসমিয়া ছেলেকে বিয়ে করে তার বাড়ি চলে আসি আসাম দিব্যগড়ে। তারপর আমি যেহেতু এডুকেটেড ছিলাম, আমি কলকাতায় থাকতেই নার্সের ট্রেনিংটা কমপ্লিট করে রাখি। যখন আমি বিয়ে হয় এখানে আসি, তখন আমার হাজব্যান্ড সেরকমভাবে কোনো একটা ভালো কাজ পাচ্ছিল না। তো আমার বাড়ি থেকে আমাকে মেনে নেয়নি, আর আমার হাজব্যান্ডকেও মানিনি। তো শ্বশুর বাড়ি থেকে, মানে আসামে যে শ্বশুর বাড়ি থেকে কিন্তু আমাদের এই নার্স দিদিকে মেনে নেয়। বলছে আমি যখন বিয়ে হয়ে ওখানে যাই, আমাদের হিন্দুদের মতো রীতি রিবাজ না, কিছুটা আলাদা। যাই হোক, ভালো কথা। তো যেই গোত্রে আমি যাই সেই গোত্র মতো মেনেই আমাকে চলতে হবে। আমাদের নার্স দিদিভাই বলেন সোনা, আমি কলকাতার মেয়ে, আমি কলকাতার অনেক কালচার, অনেক প্রোগ্রাম, সংস্কৃতি, সেগুলো আমি খুব ফলো করি। একদিন হঠাৎ আমি বসে রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম, শুনতে শুনতে তোমার একটি ঘটনা আমার ফোনের হোম পেজে আসে। আমি দেখে ভাবলাম বাহ, একটা ভালো ঘটনা পেয়েছি, কারণ ভূতের ঘটনা শুনতে আমাদের সবার ভালো লাগে। তো আমাদের নার্স দিদি বলেন যে আমি তোমার ঘটনা একটা শুনি। তোমার ঘটনাটা শুনছিলাম, আগুনে পুড়ে মারা যাওয়ার একটা ঘটনা তুমি বলেছিলে। সেই ঘটনা থেকে আমি যে কতগুলো ঘটনা তোমার শুনে ফেলেছি, আমি বলেও তোমাকে বোঝাতে পারবো না। আচ্ছা, যেদিন তোমার সাথে দেখা হবে সেদিন আমি তোমাকে একদম সব কটা ঘটনা বলবো, তোমারই ঘটনা তোমাকে বলবো। তো যাই হোক, এবার আমি বলি আমার সাথে কিভাবে কি ঘটনা ঘটে বা ঘটেছে, আজও ঘটছে। সেটা হচ্ছে দিদিভাই বিয়ের পর শ্বশুর বাড়িতে যাওয়ার পর যেটা হয়, প্রথম সব জায়গাটাই খুব ভালো লাগে। আস্তে 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 পুরনো হতে হতে মানুষগুলোর সাথে খুব ভালোভাবে আমাদের পরিচয় হয়, সম্পর্কগুলো। দিদিভাই বলেন যে আমি দেখলাম আমার শাশুড়ি মা খুবই ভালো, আমার একটি ছোট্ট ননদ আছে, সেও খুব ভালো। তারপর আমার স্বামীর কথা বলি। আমার স্বামী ভালো মানুষ, কিন্তু কাজকর্ম সেরমভাবে করতে চায় না। এবার যেহেতু আমার লাভ ম্যারেজ, আমি ছেড়ে চলে আসতে পারবো না। বাঙালি মেয়ে হয়ে আমি যেহেতু একজন অসমিয়াকে বিয়ে করি, আমার বাড়ি থেকে আমাকে কোনো দিন মানবে না। দিদিভাই এটাও জানান, দিদিভাইয়ের এখন 54, মানে 54 বছর বয়স। দিদিভাই যখন বিয়ে করেন তখন দিদিভাইয়ের 29 বছর বয়স, মানে এতটা বছর দিদিভাইয়ের বাড়ি থেকে মা বাবা কিন্তু যোগাযোগ করেননি। দিদিভাই বলেন সেই নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, ঠিক আছে, যা হয়েছে হয়েছে। কিন্তু আমি এখানে আসার পর আমি কাজের জন্য যখন দেখলাম আমার হাজবেন্ড সেরকমভাবে কাজ করতে পারে না, মানে ভারী ধরনের কাজ ওর দ্বারা হয় না, আর সেরকম হালকা কাজ পাওয়াটাও খুব একটা সম্ভব না। সেখানে দাঁড়িয়ে আমি একদিন আমার শাশুড়ি মাকে নিয়ে হসপিটালে যাই, আমাদের আসামের একটি হসপিটালে। ওখানে যাওয়ার পর আসাম জেনারেল হসপিটাল বলছে, ওখানে আমার সাথে একজন ডক্টরের খুব ভালো পরিচয় হয়। আসলে শাশুড়ি মাকে একদিন না, আমি প্রায় প্রত্যেক সপ্তাহে ওনারা ডেট দিতেন, আমি দেখাতে নিয়ে যেতাম। ওনার স্ক্রিনে কিছু একটা প্রবলেম হয়েছিল, পায়েরও কিছু সমস্যা ছিল। এই দেখাতে দেখাতে যেতে ওখানে আমার সাথে যে ডক্টরের পরিচয় হয়, ওই ডক্টর যিনি ছিলেন ওই দাদা আমাকে বললেন আপনাকে দেখে মনে হয় আপনি খুব ভালো এইসব বিষয় কাজ জানেন, আপনি কি কিছু শিখেছিলেন? আমি তখন ওনাকে বললাম যে হ্যাঁ স্যার, আসলে আমি নার্সের যে কোর্স থাকে সেটা আমি কমপ্লিট করেছি কলকাতায়। তখন উনি শুনে বললেন
খুব ভালো, কলকাতার মেয়ে, তুমি নার্স কমপ্লিট করেছো, বাড়িতে বসে আছো কেন? আমাদের এখানে মেয়ে লাগবে, নার্সের দরকার আছে, তুমি কি করবে? একটা কিন্তু তোমাকে ট্রেনিং দিতে হবে, কিছুদিন তোমাকে একটা কোর্স করতে হবে, তারপর কিন্তু তুমি জয়েনিং করতে পারবে। যদি করো তাহলে আমি তোমাকে সব সুযোগ সুবিধা করে দেবো। তা আমি ওই মুহূর্তটা এক ফোঁটা নষ্ট করিনি, কারণ আমি কলকাতার মেয়ে, আসামে গিয়ে একটা হসপিটাল, জেনারেল হসপিটাল আসামের মতো জায়গায়, সেখানে নার্সের কাজ করব, আর যেখানে আমার স্বামী কাজকর্ম সেরমভাবে করে না, এই সুযোগটা তোমার হাতছাড়া করা যাবে না। আমি ওনাকে বললাম যে স্যার আমি কালকে আপনার সাথে এসে দেখা করব। স্যার আমাকে নাম্বার দিলেন শাশুড়ি মায়ের সামনে, শাশুড়ি মা কিন্তু অনুমতি দেন, উনি বললেন ঠিক আছে তুমি করো। আমাদের দিদিভাই বলেন আমি পরের দিন গেলাম, তারপর যেরকম যেরকম প্রসেস ছিল সব কিছু প্রসিডিওর আমি কমপ্লিট করে আমি ওখানে নার্সের একটা চাকরি পাই। বলে আমার যে তুমি নার্সের চাকরি, প্রথমে আমাকে যে হেড আছে ওই জেনারেল হসপিটালের, উনি আমাকে নাইট ডিউটি দিতেন, নাইট ডিউটি টানা 24 ঘন্টা 12 ঘন্টার ডিউটি পড়তো প্রথমেই। তো যখন নাইটে ডিউটি দিতেন আমার প্রচণ্ড সাহস প্রথম থেকেই। দিদিভাই বলেন প্রথম রাতে আমি যেদিনকে যাই, আসামে প্রচুর বৃষ্টি, বন্যা হবে প্রায়। দিদিভাই বলছেন আমি রাতের বেলা বসে আছি, 11টা বাজে, একজন হাঁপাতে হাঁপাতে আমার কাছে আসলো, পেশেন্ট পার্টির একজন কেউ হবে, এসে আমাকে বলল নার্স দিদি আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে। আমি বললাম হ্যাঁ বলুন। প্রথমে আমার ওনাদের ভাষা, অসমীয়া ভাষা বুঝতে একটু অসুবিধা হতো, পরে পরে ঠিক হয়ে যায়। আমি বললাম হ্যাঁ বলুন কি হয়েছে। আমাকে বলল আমার মায়ের খুব শরীর খারাপ, আপনি একটু চলুন না দেখবেন। আমি বললাম ওয়ার্ড নম্বর কত? আমাকে বললো ওয়ার্ড নাম্বার 17। আমি বললাম ঠিক আছে। আমি বললাম তুমি যাও আমি আসছি। এই কথা বলতে বলতে উনি ছুটে চলে গেলেন। আমি 3 তলায় ছিলাম, 4 তলায় হচ্ছে লেডিস ওয়ার্ড। আমি যথারীতি উঠে জল খেয়ে আমি উপরে গেলাম। যখন গেলাম তখন গিয়ে দেখছি যেটা সবাই তো রাতের বেলা ঘুমাচ্ছে, তখন 11টা 11:30 বাজে প্রায়, সবাই ঘুমাচ্ছে। তা আমি 17 ওয়ার্ড, যে ওয়ার্ডটা আছে 17, আমি ওখানে গেলাম, গিয়ে আমি ঘুমাচ্ছে দেখে একজন বয়স্ক, ওনাকে ডাকলাম। ওনাকে আমি বললাম যে কী হলো, আপনার কোনো সমস্যা হচ্ছে? তখন উনি ঘুমাচ্ছেন, অঘরে ঘুমাচ্ছেন, ওষুধ খাওয়ানো হয়তো সবাইকে, ঘুমাচ্ছেন। উঠে আমাকে বলল না দিদি আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। আমি তখন বললাম ওয়ার্ড নাম্বার 17 আপনি তো? বলল হ্যাঁ। আমি বললাম আপনার বাড়ির কে আছে? বলছে আমার মেয়ে। আমি বললাম মেয়ে আছে, কিন্তু আমাকে তো একটু আগে একটা ছেলে গিয়ে বলল যে 17 ওয়ার্ডে আমার মা রয়েছে, খুব শরীর খারাপ লাগছে, আপনি চলুন। তখন পেশেন্ট বলছে যে না দিদি আমি তো ঘুমাচ্ছিলাম, আর আজকে তো আমার মেয়েও আসেনি, মেয়ে তো বাড়িতে গেছে, মেয়ের আসলে বাচ্চার শরীর খারাপ, সকালবেলা আসবে। আমি তখন বললাম তাহলে কে, হয়তো ওয়ার্ড নাম্বার ভুল বলেছে, মানে বেড নাম্বার। তো আমি আবার ওখান থেকে চলে আসি, দিদিভাই বলছেন। এসে 3 তলায় আমি আবার জিরাচ্ছি, রেস্ট করছি। তো আমরা 3 জন নার্স ছিলাম, একে একে ডিউটি করছিলাম। হঠাৎ করে আমি একজন নার্সকে বলছি, সবাই আমরা এক জায়গায় রয়েছি ছড়িয়ে ছিটিয়ে, ফোনে কথা বলছে একজন, তার একজন আমার সামনে বসে। আমি তখন ওকে বলছি জানিস একটু আগে 4 তলা থেকে পেশেন্ট পার্টির একজন আসলো, ছেলে বলে পরিচয় দিল, বলল ওয়ার্ড নম্বর 17-এ আমার মায়ের শরীর খুব খারাপ, আপনি একটু দেখেন। আমি গেলাম, কিন্তু দেখলাম পেশেন্ট তো ঘুমাচ্ছে। তখন বলছে ও ছাড় তো, কে আবোল তাবোল হবে, হয়তো কার না কার এসে তোকে বলে গেছে। যাকে গেল। পরের দিনকে নাইট ডিউটি, আমার একদম 1 মাস টানা নাইট ডিউটি। পরের দিনকে সেম ওই ছেলেটা ঠিক 12টা বাজে, ঠিক 12টা, আমি খুব রাত হয়ে গেছে, খাবার খাচ্ছি, বাড়ি থেকে ফোন করে আমার হাজব্যান্ড বললো তুমি রাতের ডিনার কমপ্লিট করেছো? আমি বললাম না। বললো খাও। একটু রাগারাগি করছিল বলে আমি ওই সময়টা খাই না, আমার খেতে খেতে 1টা 1:30 হয়ে যায়, কোনো সময় আগেও খেয়ে নিই, যেরকম পেশেন্ট থাকে সেরকম। তো
তো আমি ওই সময়টা খাচ্ছি, হঠাৎ করে 12টা বাজে, ছেলেটা দৌড়াতে দৌড়াতে আমার কাছেই আসলো। আর যখন আসে আমি লক্ষ্য করলাম তখন রুমের মধ্যে আমি একা থাকি, আরও যে 2জন 3জন 4জন ডিউটিতে থাকে, নার্স আয়া কেউ থাকে না, ওই সময় আমি একা থাকি। ছেলেটা আসে, ছেলেটা এসে বললো, দিদি দিদি নার্স দিদি, আমার মা খুব হাঁপাচ্ছে, শ্বাস প্রবলেম হচ্ছে, আপনি একটু চলুন, তাড়াতাড়ি দেখবেন, চলুন দিদি, পরে খাবেন। আমি তখন বলে, এই তুমি কোন ওয়ার্ড থেকে এসছো? হ্যাঁ, তোমার মা কোন ওয়ার্ডে আছে, বেড নম্বর কত? বলছে 17। আমি বললাম 17? তোমার মা 17 বেড নম্বরে আছে, তোমার মা কালকে তুমি এসে বলেছো। আমি গিয়ে বললাম, তখন উনি বলছে যে না, আমার মেয়ে তো আসেইনি, ওনার তো মেয়ে আছে একটা, ছেলে কোথায় হলো? কি বলছো, কত নাম্বার বেড, যাও দেখে আসো। ওকে বলতে তখন ও আমার দিকে একটা অদ্ভুতভাবে ভয়ঙ্কর দৃশ্যে তাকিয়ে ওনা হেঁটে বেরিয়ে গেল। যখন বেরিয়ে গেল, আমি না টিফিন বক্সটা পাশে রেখে ভাবলাম দেখি তো, ও প্রত্যেক দিন এসে বলে 17 নম্বর বেডের যে পেশেন্ট আমার মা, প্রবলেম হচ্ছে, কিছু না কিছু সমস্যা, দেখি তো কোথায় যায়। বলে আমি ওর পেছনে হেঁটে যাই। আমি ওকে দেখলাম ও 4তলার সিঁড়ি দিয়ে উঠলো। সিঁড়ি দিয়ে উঠে, ছেলে তো বাড়ি পেশেন্টের কাছে মহিলা থাকতে দেয়, মহিলার পেশেন্টের যারা থাকে মহিলারা থাকবে, ওখানে তো কোনো ছেলে থাকতে পারবে না, কোনো জেন্টস অ্যালাও নেই। আমার একটা প্রথম দিন আমার না মাথায় আসেনি, প্রথম ডিউটি তো। সেকেন্ড ডে আমি ওর পেছনে ফলো করি, দেখলাম ও 4তলার সিঁড়িতে উঠলো, উঠে ও সোজা চলে গেল বাথরুমে। বাথরুমের ভিতরে যখন যায়, আমি তখন ভাবলাম কী হলো, 4তলায় ও লেডিসের বাথরুমে কেন গেল? আর লেডিসের ওখানে যেখানে লেডিস ওয়ার্ড, সেখানে তো জেন্টস থাকবে না, সে ছেলে হোক স্বামী হোক যেই হোক, মহিলা থাকবে। তখন আমি সোজা বাথরুমে ঢুকে যাই যে ওকে আজকে ধরবো কে। যখন বাথরুমে আমি ঢুকে যাই, বাথরুমের গেটটা কিন্তু ভেজানো ছিল, ভেতর দিয়ে লক করিনি। ভিতরে যাওয়ার পর বাথরুম ছন্ন ছন্ন করে খুঁজলাম, বাথরুমে নেই, বাথরুমেও নেই। এটা আমার সাথে প্রথম আসামে হসপিটালে এটা প্রথম ঘটে। তারপর আমি খুব ভয় পাই। আমার প্রথম তো আমি তো জানি হসপিটালে ভূত থাকে, হসপিটাল হচ্ছে ভূতের আতুরখানা। আমি ওখান থেকে তড়িঘড়ি করে বেরিয়ে হাঁপাতে হাঁপাতে সিঁড়ি দিয়ে নেমে যখন আমি আসি আমাদের রুমে, তখন আমাকে সবাই বলছে, দেখি নার্স আয়া সবাই বসে আছে, ওরা বলছে কি রে কোথায় গেছিলিস? আমি বললাম এরম ব্যাপার, ছেলেটা আবার এসেছিল। তো ওরা ব্যঙ্গ করে হেসে বলল, বাবা সত্যি তোর পেছনেই ছেলে পড়েছে। কোথায়, কোন ছেলে রে? আমাদের তো বলে না। কোথায়, কোনো ছেলে তো আমরা দেখিনি। আর 4তলায় ওখানে লেডিস ওয়ার্ডে ছেলে থাকবে কোথায় দিয়ে, তোর বুদ্ধি নেই? আমি চুপ করে বসলাম সোফায়, বসে আমি বললাম বুদ্ধি যদি থাকতো তাহলে পাগলের মতো কালকে তার কথা শুনে দৌড়ে যেতাম 4তলায়। আজকেও এসছিল, আমি সেই ফলো করে গেলাম। বাথরুমের ভিতরে যখন ঢুকলাম তখন তো আমি দেখলাম নেই। তখন ওরা বলছে বাথরুমের মধ্যে। তখন আমি ওদেরকে বিষয়টা বললাম, ওরা তখন বলছে কি হচ্ছে রে তোর সাথে? কই এতদিন ধরে আমরা এখানে ডিউটি করছি, নাইটে দিনের বেলাও থাকি, কই কোনো সময় তো এরকম কিছু হয়নি। আমি বললাম জানি না। যাই হোক গেল, আবার কাজ করছি, ঠিক কোনো রকম কিছু নেই, কিচ্ছু নেই। হঠাৎ একদিন রাতের বেলা খুব ক্যান্টিনে চা খাবার ইচ্ছা হচ্ছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। সেদিন অনেকগুলো ওটি ছিল, 8টা দিয়ে রাত ওটি করানো হয়। তারপর ডাক্তার যারা ছিলেন স্যারেরা চলে যান, ডিউটি ছিল লাস্ট। বললো সকালবেলা তুমি বাড়ি চলে যাও, তোমার ডিউটি একদিন পর থেকে আবার লেখা হয়েছে। খুব ভালো কথা, একদিন টানা 1 মাস রাতে কাজ করেছি তো, তার জন্য একটা দিন আমাকে গ্যাপ দিয়ে স্যার বললেন যে তুমি আবার একদিন পর থেকে আসবে। খুব ভালো কথা। সেদিনকে 3টে ওটি ছিল, 8টা দিয়ে ওটি করতে করতে প্রায় রাত 1:30 বেজে যায়। স্যাররা যখন চলে যান তখন আমি বসেছিলাম হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে রুমটার মধ্যে যেখানে আমরা থাকি, নার্স আয়া সবাই ওখানে বসে আছি। হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা করছে, কেন এতক্ষণ ওটিতে ছিলাম তো, একটা চাপের মধ্যে থাকতে হয় তো ওটিতে। তো হঠাৎ আমি ভাবলাম যাই একটু ক্যান্টিনে যাই, ক্যান্টিন থেকে চা খাই। আর ক্যান্টিনটা হচ্ছে আমাদের নিচে একদম যেখানে মর্গ আছে, মর্গের একদম সাইডে ক্যান্টিন আমাদের করা। তো আমি বললাম যাই। এবার আমি যখন রাতের বেলা, তখন আনুমানিক 2:20-25 হবে, আমি নামছি সিঁড়ি দিয়ে। তো আমি একজনকে বললাম, একটা আয়া আছে, ও খুব ভালো মেয়েটা, একটা অল্প বয়সের মেয়ে, খুব জলি। ওকে বললাম কিরে যাবি নাকি? ওর নাম তুলি। আমি বললাম কিরে তুলি যাবি নাকি?
তো ও আমাকে বললো যে না গো দিদি আমি যাব না, এখন যদি চা খাই তাহলে আমার অম্বল হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে আমি যাই। আমি একা সিঁড়ি দিয়ে নামছি। লিফট আছে, লিফটটা সচরাচর ব্যবহার করি না, তো নামছি যখন, ওইটা ওই পেশেন্টের জন্য লিফটটা বেশি ব্যবহার হয়। আমি সিঁড়ি দিয়েই নামছি, সিঁড়ি দিয়ে নামছি। হঠাৎ আমি যখন 3 তলা দিয়ে 2 তলার মাঝামাঝি সিঁড়িতে আসি, আমার না হঠাৎ করে শরীরটা খুব ভার হয়ে যায়, খুব ভার হয়ে যায়। তখন আমার শুধু মনে হচ্ছে, এতক্ষণ কিন্তু নিজের মনে নিজে নামছিলাম, কোনো রকম ভয় বা কোনো রকম কিচ্ছু ছিল না। হঠাৎ করে আমার মনে হচ্ছে আমার পেছনে সিঁড়িতে একটা করে স্টেপ ফেলে ফেলে কেউ আসছে, ঠিক আমার পেছনে পেছনে। আমি সিঁড়ি দিয়ে নাবার একটা শব্দ পাচ্ছি আমি ছাড়াও। আমি না যেই সিঁড়ি দিয়ে যেখান থেকে নামছিলাম ঠিক রেলিংয়ের সাইডে একদম ধার ঘেঁষে দাঁড়িয়ে পড়ি, যে কেউ যদি থাকে, অনেকক্ষণ ধরে বুঝতে পারছি নামছে, কেউ থাকলে সে আমার পেছন দিয়ে চলে যাবে আগে। কিন্তু আমি পেছন ঘুরে দেখছি না, আমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছি। দেখলাম কেউ নেই। যদি কেউ থাকতো, যেরকম শব্দ হচ্ছিল আমার পেছনে, সে এতক্ষণে চলে যেত পাশ কাটিয়ে, কিন্তু কেউ নেই। আমি তখন খুব ভয় পাই। কোনো রকমে আমি আর কোনো কিছু লক্ষ্য না করে, কিছু বোঝাচ্ছি না, ভয় কিন্তু লাগছে। নিচে আসি, এসে সোজা ক্যান্টিনে যাই। যেতে ক্যান্টিনে একটি ছেলে ছিল, সে আমাকে বলল যে ও নার্স দিদি তুমি এত রাতে নামলে কেন নিচে, ফোন করতে পারতে তো। আমি বললাম হ্যাঁ রে, ফোন করলেই তো হতো, কাউকে দিয়ে চা পাঠিয়ে দিতিস। যাকে চলে যখন এসছি একটা কড়া চা খাওয়া তো বাবা, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। ছেলেটা আমাকে বললো দিদি তুমি বসো আমি চা করে আনছি। তো চা করাই থাকে এমার্জেন্সিতে, তো ও আমার জন্য ভালো করে চা পাতা দিয়ে কড়া চা ফুটিয়ে দিল। আমি চা খাচ্ছি, ওকে আমি বলছি জানিস আমার সাথে না 2 দিন ধরে একটা ঘটনা ঘটেছে। ও বলল কি? আমি তখন ওকে সেই ছেলেটার কথা বললাম। ওই ছেলেটার কথা আমি বাড়িতেও বলেছিলাম, আমার কোথাও কি যেন ছেলেটার কথা মাথায় ঘুরতো। ছেলেটা কে? 4 তলায় ছেলেটা তো থাকবে না। আমার মাথায় কেন সেই বুদ্ধিটা আসেনি প্রথম দিন। ওর কথায় আমি লেডিস ওয়ার্ডে ছুটে গেছি রাতের বেলা। এইসব ভাবছি, মাথায় ঘুরতো, ওকে আমি বলছি। তখন চায়ের দোকানের ছেলেটা আমাকে বলছে যে ও নার্স দিদি ছেলেটা কেমন গো দেখতে বলো তো। অনেকে না এখানে ধান্দায় ঘোরে, কি জানি তুমি নতুন বলে কোনো রকম কিছু ব্যাপার ছিল নাকি। আমি তখন বললাম কি করে বলবো বলতো। তখন ছেলেটা আমাকে বলল যে কীরকম দেখতে বলো তো। আমি বললাম চুলটা হচ্ছে কোকড়ানো কোকড়ানো, গোল মুখটা, ফর্সা করে, হাইটটা ভালো, আর স্বাস্থ্য চেহারাও ভালো ছেলেটার। তখন বলছে ছেলেটাকে চোখটা কি একটু ঘোলা ঘোলা। আমি বললাম যে হ্যাঁ চোখটা একটু ঘোলা ঘোলা, মুখটা আমি ঠিক ওর পরিষ্কার দেখিনি, ও এরকমভাবে এসে বলতো, তবে মনে হচ্ছে এরকম। তো তখন ওই চায়ের দোকানের ছেলেটা আমাকে বলছে নার্স দিদি ছেলেটা কি লাল রঙের গেঞ্জি পরে থাকতো আর কালো রঙের হাফ প্যান্ট বারগুন্ডা টাইপের। আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস একদম। কে রে চোর ঠোর নাকি? তখন বললো না দিদি, নার্স দিদি বলবো ছেলেটা চোর না, ওই ছেলেটা না জীবিত না। আমি কি বলছিস রে? আমার চা খাওয়া মাথায় উঠে গেছে। আমি কি বলছিস? বলছে হ্যাঁ দিদি, আসলে ওর মা আজ থেকে 3 বছর আগে ওই ওয়ার্ডে ভর্তি ছিল। ওয়ার্ড নাম্বার মানে বেড নাম্বার ছিল 17। আর ওই ছেলেটা ওই সারা রাত বাড়িতে কেউ ছিল না, মা আর ছেলে। লেডিস ওয়ার্ডে তো ছেলেদের অ্যালাউ করে না। ছেলেটাই চায়ের দোকানে, কোনো সময় হসপিটালের এইখানে ওখানে সিঁড়িতে বসে থাকতো সারা রাত, ও মায়ের পাহারা দিত। যখন ওর মা মারা যায়, ছেলেটা ওই বাথরুমে গিয়ে, যে ছেলেদের বাথরুম আছে জেন্টস ওয়ার্ড, ওই বাথরুমের মধ্যে ঢুকে ছেলেটা হাতে শিরা কেটে মারা যায়। মায়ের আত্মা দেখা যায় না, কিন্তু ছেলেটার আত্মা ওই ঘুরে বেড়ায়। আর ওর মা যখন মারা যায় তখন নাকি ওর মায়ের কাছে কোনো আয়া নার্স কেউ ছিল না, শীতকাল ছিল, ওর মাটা মারা যায়। আর ছেলেটার তো কেউ নেই, মাই ছিল, খুব ভালোবাসতো মাটাকে খাবার এনে দেওয়া, এমনকি মায়ের ট্রিটমেন্ট করার জন্য যে ওদের গ্রামে দিব্যগড়ে গ্রামে যে চাষের জমি গরু সব বেচে দেয় ওর মায়ের শরীর সুস্থ করার জন্য। কিন্তু ডাক্তার বলেছিল তোমার মা ভালো হয়ে যাবে, প্রায় ভালো অবস্থায় ফিরেও এসেছিল। হঠাৎ করে শ্বাস প্রবলেম হয়, আর ঠিক করোনার আগে 3 বছর আগের ঘটনা।
করোনার আগে আগে, বলছে শ্বাস প্রবলেম হয় আর ওর মা মারা যায়। এইটা সহ্য করতে পারিনি ছেলেটা, কারণ ছেলেটার না ছিল থাকার জায়গা, না খাবার কিছু ছিল, যা বিক্রি করেছে সবই মায়ের পেছনেই প্রায় লাগিয়ে দিয়েছিল। জানে মা সুস্থ হলে মাকে নিয়ে কোনো ভাড়া বাড়িতে থাকবো, কিছু করবো, হয়তো ভবিষ্যৎ ভেবেছিল। মাটা যখন মারা যায় ছেলেটাও সুসাইড করে নেয়, সেই দিনই ছেলেটা মারা যায়। ওই মায়ের আর ছেলের বলছে ডেড বডি কত দিন যেন মর্গে পড়েছিল। তারপর হসপিটাল থেকে, আসামের হসপিটাল থেকে মাকে আর ছেলেকে, কেউ তো আসেনি বাড়ির লোক, সদ্গতি করে দেয়। ভাবো তো কত করুণ ঘটনাটা। আমাদের নার্স যে দিদি সেই ঘটনাটা আমাকে শেয়ার করে, আমার ঘটনাটা খুব ভালো লেগেছে। এই ঘটনাটার মধ্যে অনেক কিছু বোঝার আছে। প্রথমত একটা ছেলে মায়ের প্রতি কতটা দায়ভার, কতটা দায়িত্ব সেটা বোঝা গেল। আর মায়ের জন্য সে পুরো নিঃস্ব হয়ে গেছিল সেটাও বোঝা গেল। মাকে ভালোবেসে মা মারা গেল বলে ওর প্রাণটা দিয়ে দিল। সন্তান আমার মনে হয় এরকমই হওয়া দরকার। প্রাণ তো দেওয়া দূরের কথা, এখন তো বাড়ি থেকেও মাকে তাড়িয়ে দেয়, বাবাকে তাড়িয়ে দেয়, এইসবই তো দেখি। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ঘটনাটা একদম বাস্তব ঘটনা। তোমাদের কেমন লাগলো বলো। ব্যাক টু ব্যাক অনেক ঘটনা আছে, আমি মিলিয়ে বলবো। তবে ঘটনাগুলো পরপর যে যাচ্ছে বেশ ভয়ঙ্কর। তোমরা কমেন্টসে লিখো তোমাদের কোন জায়গাটা বেশি ভয় লেগেছে। আজকে আসবো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। আর হ্যাঁ, তোমাদের যে কোশ্চেন অ্যান্সারের যেইটা বলেছিলাম আমি, ভূত সত্যিতে যেই তোমরা কোশ্চেনগুলো করেছিলে, সেটা আমি 2-3 দিন পর নিয়ে আসছি, ঠিক আছে? আজকে যে তোমরা এই ঘটনাটা শুনছো, আমি কিন্তু এখন বাড়িতে নেই, ব্যারাকপুরে নেই, আমি বাইরে এসছি একটু ঘুরতে। কোথায় এসছি না এসছি সব কিছু হয়তো তোমরা শর্টস পেয়েও গেছো, আপডেট পেয়েই গেছো, ঠিক আছে? আরও পাবে আগত দিন, সব কিছু জানাবো। কেন এসছি, কিসের জন্য এসছি, কী করতে এসছি, ঘুরতেও এসছি, সাথে একটা কাজও করতে এসছি। এছাড়া আমার তো বেরোনো হতোই না। যাই হোক, সব কিছু পুরো পরে বলবো তোমাদের। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, চলো।